হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমি ক্লাস 12 এর প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের তড়িৎ ক্ষেত্র, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম এবং তড়িৎ ক্ষেত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি অলরেডি। এবং আমি দেখিয়েছিলাম তোমাদের যে কি করে একটা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করা যায় এবং সেই সূত্রকে ব্যবহার করে আমি একটা আহিত রডের জন্য, আহিত দণ্ডের জন্য তার অক্ষের উপরিস্থিত বিন্দুতে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করে তোমাদের দেখিয়েছিলাম। তাহলে আমি কি করেছিলাম, যে এরকম একটা রড ছিল আমার, এই রডটা সুষমভাবে আহিত, এই রডের অক্ষ বরাবর একটা পয়েন্ট আমি নিয়েছিলাম, এই রডটাকে আমি এক্স অক্ষ বরাবর রেখেছিলাম এবং এই অক্ষের উপরিস্থিত একটা বিন্দু, এই রডের অক্ষের উপরিস্থিত একটা বিন্দু পি, সেই পিতে আমি তড়িৎ ক্ষেত্র বের করে তোমাদের দেখিয়েছিলাম যে ও থেকে পি বিন্দু দূরত্ব ছিল আর, এবং এই পি বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কত বেরিয়েছিল আমাদের ই ভেক্টর ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের ল্যামডা বাই 4 পাই এপসাইলন আর, সরি এখানে এরকমটা আমরা করি, ল্যামডা বাই 4 পাই এপসাইলন ইন্টু কি লিখেছিলাম আমরা 1/r-l মাইনাস 1/r ইন্টু ছিল আমাদের আই ক্যাপ। এইরকমটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বেরিয়েছিল পি পয়েন্টে। কাল আমি বা আগের দিন আমি যখন তোমাদের এই লিমিটটা লাস্টের দিকে বসিয়েছিলাম, তখন আমি একটু ভুল করেছিলাম যে এখানে 1/r-x আমি এখানে বসিয়েছিলাম 0 টু l। এটা করার পরে আমি একটু ভুল করেছিলাম লিমিটটা বসিয়ে ক্যালকুলেশনটা করতে। এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে এরকম, x এখানে ভ্যারিয়েবল, x এর জায়গায় একবার l হবে, x এর জায়গায় একবার 0 হবে। তাহলে আপার লিমিট মানে x এর জায়গায় যদি l বসিয়ে দাও তুমি এরকমটা আসবে, মাইনাস এবার x এর জায়গায় যদি 0 বসাও তাহলে আনসারটা এরকম দাঁড়াবে। সো এর ঠিক আগের ভিডিওতে আমার একটু আমি ভুল করেছিলাম এই জায়গাটা লিখতে, এই লাস্ট লাইনটা লিখতে, ওখানে একটু ঠিক করে নিও তোমরা। তাহলে এই অক্ষের উপরিস্থিত বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হবে সেটা ছিল আমাদের এরকমের, এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি পেয়েছিলাম সেটা আমি একটু বলে নিই, তারপরে আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা আমি তোমাদের বলছি। তাহলে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা আমি কি পেয়েছিলাম, যে এরকম একটা আমাদের সুষমভাবে আহিত একটা দণ্ড আছে, সেই দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের উপরের একটা পয়েন্ট, সেটা নিয়েছিলাম আমরা পি। তাহলে সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা আমাদের কত বেরিয়েছিল, আমি বলেছিলাম এটা যদি ফাই হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপরের একটা পয়েন্ট যদি পি হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এই প্রান্তীয় এই অ্যাঙ্গেলটা আমাদের ফাই হবে। কোন অ্যাঙ্গেলটা দেখো এখানে, তাহলে আমি বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটাও এখানে ফাই হবে। সো ওটা ফাই হলে এটাও ফাই হবে। এবং আমি বলেছিলাম এটা আমাদের এল, এটা আমাদের এল, এবং এটা আমাদের মধ্যবর্তী বিন্দু ছিল ও, এই পয়েন্টটাকে আমি বলেছিলাম এ, এই পয়েন্টটাকে বলেছিলাম বি, এবং কত দূরে ও থেকে পি পয়েন্টের দূরত্ব কত বলেছিলাম আর, সেই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাইছিলাম। তাহলে এরকমটা আমাদের ছিল। তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা ছিল সেটা কত আমাদের, এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ। পি পয়েন্টটা এই ওয়াই অক্ষ বরাবর আছে এবং পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা আমাদের হয়েছিল সেটা কত হয়েছিল, ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর ইন্টু সাইন ফাই ইন্টু জে ক্যাপ হয়েছিল। তার মানে আমরা ধরছিলাম যে এই রডটা ধনাত্মক আধানে আহিত এবং রৈখিক আধান ঘনত্ব হচ্ছে রডটা ল্যামডা। সেক্ষেত্রে রডে যে তড়িৎ ক্ষেত্র হবে পি পয়েন্টে লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হবে তার রাশিমালাটা আমাদের হবে এইটা। ঠিক আছে, এখানে সাইন ফাই মানে কি, সাইন ফাই মানে হচ্ছে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম আগের দিন। তাহলে সাইন ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এরকমটা হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমি বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে রডটা যদি অসীম দৈর্ঘ্যের হয়ে যায়, অনেক বড় সাইজের রড হয়ে যায়, তার কাছাকাছি একটা পয়েন্ট পি তে যদি তড়িৎ ক্ষেত্র বের করতে চাও তাহলে ফাইয়ের ওখানে 90 ডিগ্রি বসিয়ে দিতে হবে, তখন ভ্যালুটা আসবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর। ঠিক আছে, তো এগুলো আমি আলোচনা করেছি অলরেডি। এবার আজকে আমি দেখাবো সেরকম আরো দুটো সংস্থা যার জন্য আমি তড়িৎ ক্ষেত্র বের করব। কোন ধরনের সংস্থা আমি নেব, আমি একটা এরকম একটা বৃত্তাকার রিং নেব
এরকম একটা বৃত্তাকার রিং নেব। এই বৃত্তাকার রিং এর জন্য অক্ষের, এই বৃত্তাকার রিং এর যে অক্ষ, সেই অক্ষের উপরিস্থিত একটা বিন্দু পি, সেই পি তে আমি তড়িৎ ক্ষেত্র তোমাদের বের করে দেখাবো। এবং আমি একটা এরকম নেব যে বৃত্তাকার চাপ নেব, এরকম একটা বৃত্তাকার চাপ নেব, ঠিক আছে। তাহলে বৃত্তের একটা অংশ, এই বৃত্তাকার এই একটা অংশের জন্য আমি একটা পয়েন্ট, এই কেন্দ্রের একটা পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র তোমাদের বের করে দেখাবো। তাহলে এই দুটো সিস্টেমের জন্য আজকে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র বের করে দেখাবো। তাহলে আগের দিন আমি দুটো দেখিয়েছিলাম তড়িৎ ক্ষেত্র বের করা, আজকে আমি আরো দুটো দেখাচ্ছি। তাহলে আমি প্রথমে কি করব, যে বৃত্তাকার তারের অক্ষের উপরিস্থিত একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করব। তাহলে লিখছি আমরা আহিত, অ্যাকচুয়ালি সুষমভাবে আহিত, ওটা লিখলাম না আমি এখানে, সুষমভাবে আহিত বৃত্তাকার তারের অক্ষের উপরিস্থিত বিন্দুর তড়িৎ ক্ষেত্র আমরা বের করতে চাচ্ছি। অক্ষের উপরিস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা বের করব। তাহলে বৃত্তাকার তারের অক্ষের উপরিস্থিত বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে চাচ্ছি। তাহলে সেটা কি করে বের করতে পারি সেটা আমি তোমাদের বলছি এখানে। তাহলে আমি কি করব, এটা করার জন্য আমি একটা বৃত্তাকার তার আমি এখানে এঁকে নিচ্ছি, ধরো এরকম একটা অংশ, যে এটা আমাদের একটা বৃত্তাকার তার এরকম আছে। তাহলে বৃত্তাকার তারটা সুষমভাবে আহিত এবং এই তারের যে অক্ষ, সেই অক্ষের উপরিস্থিত একটা বিন্দু নিচ্ছি আমি পি, সেই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাচ্ছি। তাহলে এই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রটাকে বের করতে চাচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই তারের যে অক্ষটা সেটা জেড অক্ষ বরাবর আছে, এই তারের এই অক্ষটা জেড অক্ষ বরাবর আছে, এটাকে আমি ধরছি মূল বিন্দু এবং আমি এখানে এক্স ওয়াই অক্ষকে ধরছি। তাহলে এক্স ওয়াই অক্ষকে আমি কিভাবে ধরছি, দেখো এদিকে আমি একটা এক্স অক্ষ নেব, এদিকে একটা আমি ওয়াই অক্ষ নেব, একটাকে আমি এক্স অক্ষ বলবো, একটাকে আমি ওয়াই অক্ষ বলবো। তাহলে কোনটাকে এক্স আর কোনটাকে ওয়াই বলবো, তাহলে আমি বলছি এটা আমাদের এক্স আর এটা আমাদের ওয়াই, ঠিক আছে। তাহলে তাহলে এই সিস্টেমটার জন্য তাহলে এই বৃত্তাকার তারটা কোথায় আছে, এক্স ওয়াই তলে আছে এবং এই বৃত্তাকার তারের যে অক্ষটা সেটা জেড অক্ষ বরাবর, ও থেকে জেড দূরে অবস্থিত পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র বের করতে যাচ্ছি। তাহলে এই পয়েন্টের দূরত্ব কত, ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে। তাহলে ও থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের জেড, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আমাদের জেড, এই দূরত্বটা হচ্ছে আমাদের জেড। সো এখানে ও পয়েন্ট আছে, আমি একটু পরে বসাচ্ছি ও পয়েন্ট। তাহলে কিভাবে বের করতে হয়, একটা যদি আধান সুষমভাবে বন্টিত হয়ে থাকে একটা দৈর্ঘ্য বরাবর, রৈখিকভাবে যদি আধান বন্টিত হয়ে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র বের করার সূত্র আমি কি বলেছিলাম, এটা আমি বারবার পড়িয়েছি তোমাদের। সো ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি পড়িয়েছিলাম আমি পড়িয়েছিলাম ই ভেক্টর ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন, আমাকে ওই কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করতে হবে এবং আমাকে এখানে কত লিখতে হবে, ল্যামডা ডিএল বাই কি লিখতে হবে আমাদের আর ড্যাশ কিউব আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর, এইভাবে আমি তোমাদের পড়িয়েছিলাম। এবং আর ড্যাশ বলতে কি বলেছিলাম, আর ড্যাশ বলতে আমি বুঝিয়েছিলাম যে সোর্স থেকে টেস্টের দূরত্ব, এবং আর ভেক্টর মানে কি বলেছিলাম, যে টেস্টের অবস্থান ভেক্টর, আর আর নটটা কি বলেছিলাম, সোর্সের অবস্থান ভেক্টর। তাহলে এই সোর্স পজিশন বলতে কি বুঝিয়েছিলাম আমি, যে ছোট্ট একটা অংশ নেব আমি, ওই রৈখিক ভাবে যেখানে যে অংশে আধান বন্টিত হয়ে আছে তার ছোট্ট একটা অংশ নেব, সেই অংশটাকে আমরা বলবো সোর্স, সেই অংশে যে আধানটা থাকবে সেটা হবে আমাদের সোর্স আধান। আর যে পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সেই পয়েন্টটাকে বলবো আমরা টেস্ট পয়েন্ট, আর সেই টেস্ট পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করার ক্ষেত্রে আমরা সবসময় +1 কুলম্ব চার্জ রেখে দেখবো যে ওই +1 কুলম্বের উপর কত বল প্রযুক্ত হচ্ছে, যত বল যেদিকে প্রযুক্ত হবে সেটাই হচ্ছে ওই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি কি করছি, এই তারের ছোট্ট একটা অংশ নিচ্ছি, সেই অংশটাকে আমরা কিভাবে নিচ্ছি, দেখো এইভাবে নিচ্ছি। তা আমি এই ছোট্ট অংশের কথা বলছি, এই যে ছোট্ট অংশের কথা, এই ছোট্ট অংশটা কত অ্যাঙ্গেলে আছে, ধরো এটা হচ্ছে আমাদের ফাই, এটা হচ্ছে আমাদের ফাই। তাহলে এটা যদি আমাদের ফাই হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের ডি ফাই বলছি। এই যে ছোট্ট একটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে, এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ডি ফাই। তাহলে ওইটা যদি ডি ফাই হয়, তাহলে এই যে আমার
বৃত্তাকার তার, তার ব্যাসার্ধ যদি a হয় তাহলে এইটুকু কতটা হবে আমাদের, এই যে এইটুকু কতটা হবে, এটা হবে আমাদের AD ফাই হবে এটা। ঠিক আছে, আর ইন্টু থিটা, তোমরা পড়েছো নিশ্চয় যে এই চাপের দৈর্ঘ্য, চাপের সূত্র, চাপ বের করার সূত্র ক্লাস 10 থেকে পড়ছো তোমরা, এস সমান আর থিটা, সেটাকে আমরা ইউজ করলাম যে এই ছোট্ট একটু অংশ, এই ছোট্ট একটু অংশের দৈর্ঘ্য কত হবে, সেটা হবে AD ফাই। ঠিক আছে, তাহলে ওই AD ফাই অংশে কতটুকু আধান আছে, এই তারের যে আধান ঘনত্ব সেটা আমি বলছি ল্যামডা। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে যে তারের আধান ঘনত্ব হচ্ছে আমার ল্যামডা, যে তারের আধান ঘনত্ব, তারের আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব অ্যাকচুয়ালি এখানে তারের আধান ঘনত্ব হচ্ছে প্লাস ল্যামডাই ধরছি আমরা, সব ক্ষেত্রে কিছু না বলে দিলে প্লাসই বুঝবে, যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলে দেবো মাইনাস ল্যামডা, ঠিক আছে, বা অন্য কিছু এরকম মাইনাস রো, মাইনাস সিগমা এরকম বলে দেওয়া হবে, যদি কিছু না বলে দেওয়া হয় তাহলে বুঝবে প্লাসই হচ্ছে এখানে। তাহলে তারের রৈখিক আধান ঘনত্ব এখানে আমরা বলছি প্লাস ল্যামডা মানে ল্যামডা। তাহলে এই AD ফাই অংশে কতটুকু আধান থাকবে, ডিকিউ পরিমাণ আধান থাকবে, তাহলে সেই ডিকিউ কে আমরা কি লিখতে পারি, আমরা আগে বারবার বলেছিলাম যদি ডিএল অংশে কতটুকু আধান থাকে সেটাকে যদি আমরা ডিকিউ বলি, সো একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে তাহলে ডিএল অংশে কত আধান থাকবে, ল্যামডা ডিএল। এখানেও তাই হবে, এখানে ডিএল এর পরিবর্তে আছে AD ফাই, তাহলে ওই AD ফাই অংশে কতটুকু আধান থাকবে, ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ল্যামডা ইনটু ডিএল এর জায়গায় হবে AD ফাই। সো এইটুকু আধান ওই ছোট্ট অংশটাতে থাকবে। এবার এইটাই আমাদের কি হয়ে যাবে তাহলে, এবার সোর্স পজিশন, এটাই হবে আমাদের সোর্স পজিশন, এই অংশে যে আধান থাকবে সেটা হবে আমাদের সোর্স আধান, উৎস আধান, তো এটা হবে আমাদের সোর্স, আর উপরেরটা হচ্ছে আমাদের টেস্ট। এই সোর্স থেকে টেস্টের যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, সেটাই হবে আমাদের আর ড্যাশ। তাহলে এই দূরত্বটা কত হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সেখান থেকে এই দূরত্বটাকে তুমি ক্যালকুলেট করতে পারো যে এই দিকটা হচ্ছে জেড, এইটুকু হচ্ছে এ, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে আমাদের √জেড² প্লাস কি হবে a², এরকমটা আমাদের হয়ে যাবে। তাহলে কি হলো √জেড² প্লাস a², তাহলে আর ড্যাশ হিসেবে হবে এখানে জেড² প্লাস a²। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে পুরো সংস্থাটার জন্য পি পয়েন্টে লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হবে আমাদের, ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি কত হবে 1/4πε। এখানে কি হবে, ইন্টিগ্রেশন করতে হবে, লিমিটটা আমি একটু পরে বসাচ্ছি, লিমিটটা এখানে ফাইয়ের উপর হবে, কারণ এখানে বিভিন্ন অবস্থানের জন্য ফাইটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কত হবে, ডিকিউ এর জায়গায় আমরা কত লিখবো, ল্যামডা ডিএল এর জায়গায় কত লিখবো আমরা, এখানে ডিকিউ লিখবো, ডিকিউ মানে এখানে কত হবে ল্যামডা AD ফাই হবে, এরকমটা হবে আমাদের। আর ড্যাশ কিউব হবে, আর ড্যাশ কিউব মানে কত, ওই দূরত্বের কিউব, তাহলে দূরত্বের কিউব করলে কত হবে এখানে জেড² প্লাস a² টু দি পাওয়ার কত হবে 3/2 হবে এখানে। ঠিক আছে, তারপরে আমরা কি লিখবো, আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। আর ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, টেস্টের অবস্থান ভেক্টর, টেস্ট পজিশনটা কোন অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে, তাহলে তার স্থানাঙ্ক কত জেড, সেটা জেড অক্ষ বরাবর থাকায় তার অবস্থান ভেক্টর হবে জেড কে ক্যাপ। আর আর নট অবস্থানটা কোন বরাবর আছে, আর নট ভেক্টরটা কোন বরাবর আছে, ওটা এক্স ওয়াই তলে আছে। তাহলে দেখো এক্স ওয়াই তলে যদি একটা পজিশন থাকে এরকমের, ধরো সাপোজ এটা এক্স ওয়াই তল, ঠিক আছে, এটা এক্স ওয়াই তল, এটা এক্স ওয়াই তল সাপোজ, এবং এটা একটা পয়েন্ট পি, যে পি পয়েন্টটা ধরো এটা এক্স, সাপোজ এটা ওয়াই আমাদের, এবং এই পি পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করে আছে, এবং এই দূরত্বটা যেন আর। তাহলে এই পি পয়েন্টের এক্স স্থানাঙ্ক কত হবে সেটা বের করার জন্য আমরা কি করব, পি থেকে এক্স এর উপর ধরো একটা লম্ব টানলাম, পি থেকে ওয়াই এর উপর একটা লম্ব টানলাম। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্রকে ব্যবহার করে সাইন ফাই কস ফাই এগুলোর নিয়মকে ব্যবহার করে আমরা কি বলতে পারি যে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে আর কস ফাই। কারণ কস ফাই মানে কি, কস ফাই মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেটাকে ব্যবহার করে আমরা লিখতে পারি এইটুকু হবে আমাদের আর কস ফাই, আর এইটুকু কত হবে, এইটুকু হবে আর সাইন ফাই। তাহলে এই যে আর কস ফাই দূরত্বটা হয়েছে সেটাই তো পি এর এক্স স্থানাঙ্ক, তাহলে এই পি এর এক্স স্থানাঙ্ক কত হবে আর কস ফাই, আর পি এর ওয়াই স্থানাঙ্ক কত হবে আর সাইন ফাই। তাহলে পি পয়েন্টটা যদি এক্স ওয়াই প্লেনে থাকতো, এক্স ওয়াই তলে থাকতো, তাহলে পি পয়েন্টের অবস্থান ভেক্টর কত হতো, পি পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা লিখতে পারতাম আর কস ফাই আই ক্যাপ প্লাস আর সাইন ফাই
জে ক্যাপ, এরকম ভাবে আমরা লিখতে পারতাম। কারণ একটা পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, সেটা যদি এক্স ওয়াই তলে থাকে, তাহলে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর কত হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এগুলো তোমরা ক্লাস 11 ভেক্টরে পড়েছো। তাহলে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর মান হচ্ছে এখানে আর কস ফাই, আর ওয়াই এর মান হচ্ছে আর সাইন ফাই, যেটা আমরা এখান থেকে বসিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে সেই একই ভাবে দেখো, সোর্স পজিশন যেটা আমার, সোর্স পজিশনটা কত অ্যাঙ্গেলে আছে এক্স ওয়াই তলে? সোর্স পজিশনটা এক্স ওয়াই তলে ফাই কোণে আছে। তাহলে সোর্স পজিশনটা যদি এক্স ওয়াই তলে ফাই কোণে থাকে, তাহলে ওই সোর্স পজিশনটার এক্স স্থানাঙ্ক আমরা কত বলতে পারি? এ কস ফাই, কারণ এখানে আর এর জায়গায় ছোট হাতের এ আছে। আর আর ওয়াই স্থানাঙ্ক কত হবে? এ সাইন ফাই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আর নট হিসেবে লিখতে পারি। আর নট বলতে আমি কি বোঝাচ্ছি? আর নট বলতে বোঝাচ্ছি এখানে সোর্সের অবস্থান ভেক্টর। তাহলে সোর্সের অবস্থান ভেক্টর কত হবে আমাদের? এ কস ফাই আই ক্যাপ প্লাস কি হবে? এ সাইন ফাই জে ক্যাপ। এটা হবে সোর্সের অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে যেটা বিয়োগ করব, এখানে কাকে বিয়োগ করে আমি লিখবো? আর নট ভেক্টর, এই যে বিয়োগ হবে, এই যে এই নিয়ম অনুসারে আমাদের আর নট ভেক্টরটা বিয়োগ হবে। তাহলে কাকে বিয়োগ করে লিখবো? এই পুরো আর নট ভেক্টরটাকে বিয়োগ করে লিখবো। তাই এটা লেখার জন্য আমি একটু জায়গা বানিয়ে নিচ্ছি, এখানে একটু বাম দিকে সরিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত হবে এখানে? ই ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন, ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে আমাদের, ঠিক করে দেবো আমি। তাহলে কত হবে এখানে? ল্যামডা এ ডি ফাই বাই কি হবে? আর ড্যাশ কিউব করলে আমাদের কত হচ্ছিল? জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবং এখানে কত হয়েছে আমাদের? এখানে হয়েছে আর আর ভেক্টরটা বোঝাচ্ছে টেস্টের অবস্থান ভেক্টর, তার টেস্টের অবস্থান ভেক্টর বলতে এখানে জে কে ক্যাপ হচ্ছে, মাইনাস কি হবে? আর নট এর অবস্থান ভেক্টর। আর নট এর অবস্থান ভেক্টর এখানে কত হচ্ছে? এ কস ফাই আই ক্যাপ মাইনাস এ সাইন ফাই জে ক্যাপ। সো আমাদের এরকমটা হবে। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। এবার এই ইন্টিগ্রেশনটা যদি আমি করি, ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত পর্যন্ত হবে? একটা বৃত্ততে যদি আমি পুরো কোণকে কভার করতে চাই, তাহলে আমাকে ফাইয়ের লিমিট কত থেকে কত পর্যন্ত দিতে হবে? 0 থেকে 2 পাই পর্যন্ত দিতে হবে। 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমি যদি ফাইকে লিখি, তাহলে আমার পুরো সার্কেলটা কমপ্লিট হবে। এবং এর উপর যদি আমি ইন্টিগ্রেশন করি, এভাবে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো সিস্টেমটার জন্য আমরা ওই পয়েন্টে, পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ভ্যারি করছে হচ্ছে ফাই। ঠিক আছে, এবার এবার তুমি বলতে পারো যে স্যার এ তো আগের দিনের থেকেও আজকে জটিল হয়ে যাচ্ছে। কিছু জটিল হচ্ছে না, খুবই সোজা হয়ে গেল। এইটুকু করাতে, এইভাবে আসাতে জিনিসটাকে খুবই ইজি হয়ে গেছে জিনিসটা এবার আমাদের। কেন স্যার, কিভাবে ইজি হয়ে গেল একটু বুঝিয়ে দিন। দেখো বোঝাচ্ছি আমি। তাহলে এটা কথা মনে রাখবে যে সাইন ফাই বা সাইন থিটা, এটার যদি আমরা পুরো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে ইন্টিগ্রেশন করি, এর আনসার আসবে 0। সাইন ফাইয়ের ক্ষেত্রে বা সাইন থিটার ক্ষেত্রে, কস থিটার ক্ষেত্রে, দুজনার ক্ষেত্রে। কেন? কারণ দেখো, সাইন ফাইয়ের ইন্টিগ্রেশন করলে কত হয়? সাইন ফাইয়ের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস ফাই। তাহলে আমাদের এই রেজাল্টটা আমাদের কত আসবে? যে সাইন ফাই ডি ফাই, এই ইন্টিগ্রেশনটা আমরা করতে যাচ্ছি 0 থেকে 2 পাই এর মধ্যে। আর সাইন ফাই ইন্টিগ্রেশন করলে কত আসে? মাইনাস কস ফাই আসে। তাহলে মাইনাস কস পাই, এখানে আমরা লিমিট দিলাম 0 টু 2 পাই। তাহলে এখানে কি বসাতে হবে? মাইনাস কস ফাই এর জায়গায় আপার লিমিট লিখবো, 2 পাই কে লিখবো, মাইনাস লোয়ার লিমিট কে বসাবো, তাহলে কস এরকম হবে। এবার কস 2 পাই মানে কত? কস 360 ডিগ্রি। কস 360 ডিগ্রির মান কত? 1। কস 0 এর মান কত? 1। সো কেটে কুটে দেখো 0 হয়ে গেল। তাহলে সাইন ফাই ডি ফাই 0 থেকে 2 পাই এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 0। সেই একই ভাবে কস ফাই ডি ফাই, সেটাকে যদি আমি 0 থেকে 2 পাই এর ভিতর ইন্টিগ্রেশন করি, তাহলে সেখানেও রেজাল্ট 0 আসবে, কারণ কস ফাই ইন্টিগ্রেশন করলে সাইন ফাই হয়। তোমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবে, দেখবে ওখানেও 0 চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট আমার। কি রেজাল্ট আসলো স্যার এখানে? সেটাকে আমরা এখানে লিখে রাখি। এই ছোট ছোট ইন্টিগ্রেশন যেগুলো আমাদের একটু একটু কাজে লাগছে, সেগুলো তোমরা জেনে রাখবে, মনে করে রাখবে, মুখস্থ রাখবে। এগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, অত ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের এখন ইয়ে করতে হবে না, সময় দিতে হবে না, জাস্ট এই বেসিক জিনিসগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে কত হবে এখানে? সাইন ফাই
সাইন ফাই ডি ফাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে 2 পাই এর মধ্যে, তাহলে আনসার আসবে 0। cos ফাই ডি ফাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি 0 থেকে 2 পাই এর মধ্যে, তাহলেও আনসার হবে আমাদের 0। ঠিক আছে, তাহলে এটাও আমাদের আনসার দেবে 0। তাহলে এই রেজাল্ট গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরেও কাজে লাগবে, সেজন্য এগুলো একটু মুখস্থ রাখবে তোমরা। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। এইবার দেখো আমরা এই তিনটি ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে করি। দেখো এখানে কিন্তু জেড ভেরিয়েবল নয়, জেড ফিক্সড ভ্যালু, কারণ আমরা ও থেকে, এটা আমাদের ও থেকে পি দূরত্বের একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে যাচ্ছি। তাহলে ও থেকে পি এর দূরত্ব কত? জেড, এটা একটা ফিক্সড ভ্যালু। তারের যে ব্যাসার্ধ এ সেটা আমি ফিক্সড করেই দিয়েছি এ, তাহলে জেড আর এ কিন্তু ফিক্সড ভ্যালু। আর যেগুলো ফিক্সড ভ্যালু হয় সেগুলো ইন্টিগ্রেশন, তার উপর কোনো ইন্টিগ্রেশন হয় না, ওগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তাহলে আমরা যদি ফিক্সড ভ্যালু গুলোকে এই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই এবং ইন্টিগ্রেশন গুলোকে তিনটি ইন্টিগ্রেশন এখানে ভেঙে দিই, তাহলে কি হবে দেখো আস্তে আস্তে করে 1/4 একটু সময় নিয়ে দেখবে এগুলো। ঠিক আছে, প্রথম প্রথম তো একটু কষ্ট হবে বুঝতে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের ল্যামডা এ বাই কি হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার কত আছে এখানে 3/2 আছে এখানে। ঠিক আছে, তারপরে কত হচ্ছে আমাদের এখানে দেখো জেড কে ক্যাপ, তাহলে এখানে ডি ফাই আছে, তো এখানে হবে জেড ডি ফাই 0 to 2 পাই কে ক্যাপ। ওকে, তারপরে কি আসছে আমাদের মাইনাস এ cos phi d phi 0 to 2 pi I cap minus a 0 to 2 pi sin phi d phi j cap, এরকমটা হবে। ঠিক আছে, তাহলে এই যে cos phi d phi 0 to 2 pi ইন্ডিকেশন তোমাকে 0 দেবে, sin phi d phi 0 to 2 pi ইন্ডিকেশন তোমাকে 0 দেবে। তাহলে পড়ে থাকলো তোমার দেখো শুধুমাত্র একটা ইন্টিগ্রেশন, শুধুমাত্র এই প্রথম ইন্টিগ্রেশনটা তোমার পড়ে থাকলো, বাকি দুটো 0 হয়ে গেল। তাহলে এখানে কত হবে আনসার হিসেবে আমাদের? সো 1/4 পাই এপসাইলন ইনটু কি হবে আমাদের ল্যামডা এ বাই রুট ওভার ল্যামডা বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এরকমটা হবে। আর এখানে কত আসছে দেখো, যে জেড তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে জেড কে আমরা বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, আর কি পড়ে থাকলো ডি ফাই এর উপর ইন্টিগ্রেশন হবে, ডি ফাই এর উপর ইন্টিগ্রেশন করলে কত হবে ফাই হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে কত হবে 2 পাই মাইনাস 0, তাহলে আমাদের কত আসবে শুধুমাত্র 2 পাই আসবে। তাহলে এখানে হবে কে ক্যাপ। তাহলে ব্যাপারটা আমাদের এরকম দাঁড়াবে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি লিখতে পারি যে আমাদের রেজাল্ট কত আসলে এখানে এই যে জিনিসটা পেয়েছি আমরা সেটাকে আমরা আরো ইজি ভাবে লিখতে পারি। কিভাবে স্যার? দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলন ইনটু কি হবে 2 পাই a ইনটু ল্যামডা, 2 পাই a ইনটু ল্যামডা, 2 পাই a ল্যামডা ইনটু কি হবে জেড বাই কি হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর এখানে কি হবে কে ক্যাপ। এই যে 2 পাই a ইনটু ল্যামডা লিখেছি, এটাকে আমরা এভাবে বলতে পারি না যে এই বৃত্তাকার তারে টোটাল কতটা আধান আছে, এই বৃত্তাকার তারে টোটাল কতটা আধান আছে, এই বৃত্তাকার তারটার পরিধি কত, এই বৃত্তাকার তারটার পরিধি হচ্ছে 2 পাই, আর একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে তাহলে বৃত্তাকার তারে টোটাল কতটা আধান আছে, মোট কতটা আধান আছে। তাহলে মোট আধানকে আমরা বলতে পারি বৃত্তাকার তারের মোট আধান, যে মোট আধান সেটাকে আমরা বলছি কিউ। তাহলে মোট আধান বৃত্তাকার তারটাতে মোট আধান ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি বৃত্তাকার তারটার পরিধি 2 পাই এ ইনটু ল্যামডা, এটা হচ্ছে বৃত্তাকার তারটার মোট আধান। তাহলে 2 পাই এ ইনটু ল্যামডার পরিবর্তে আমরা ওখানে কত বসিয়ে দিতে পারি, আমরা ওখানে বসিয়ে দিতে পারি ক্যাপিটাল কিউ। তাহলে 1/4 পাই এপসাইলন ক্যাপিটাল কিউ ইনটু জেড বাই কি হবে আমাদের জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এরকমটা হয়ে যাবে আমাদের ইনটু কি হবে কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে অক্ষ বরাবর অক্ষের উপরে স্থিত একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কার জন্য,
বৃত্তাকার তারের অক্ষের উপস্থিত একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। সুষমভাবে আহিত বৃত্তাকার তারের অক্ষের উপস্থিত একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি আমাদের তারটা হতো, বৃত্তাকার তারটা যদি হতো, তার কেন্দ্রে যদি তোমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে বলতো, তাহলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হতো? এখানে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র হতো এখানে 0। কেন? কারণ এখানে জেড এর ভ্যালু 0 হয়ে যেত যদি সেন্টারেই তড়িৎ ক্ষেত্র বের করতে বলতো। উপরের দিকে তুমি কোনো পথ যাচ্ছই না, তুমি 0 পরিমাণ যাচ্ছ উপরের দিকে। তাহলে জেড এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ই এর ই ভেক্টরটা কত হয়ে যাবে? 0। তাই বৃত্তাকার পরিবাহী তারের, সুষমভাবে আহিত বৃত্তাকার পরিবাহী বা অপরিবাহী যে কোনো ধরনের তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে বলি যে তারটাকে ধরো মনে মনে এরকম ভাবে রাখা আছে, ঠিক আছে, এরকম ভাবে রাখছি আমরা তারটাকে, যে ধরো সাপোজ এইভাবে একটা তার আছে, এভাবে তার আছে। এবার জেড না বলে আমি তারটাকে এইভাবে রাখলাম, ধরো আমি এইভাবে রাখলাম তারটাকে, এবং এইটাকে বলছি তারটার অক্ষ। ঠিক আছে, এইটাকে বলছি তারটার অক্ষ। তাহলে অক্ষ তো দুদিকে হতে পারে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। তাহলে ওপরের ছবি অনুযায়ী আমাদের তারটা যদি এক্স ওয়াই তলে থাকতো, তোমার খাতা যে খাতায় তুমি লিখছো সেটাকে তুমি যদি বলো এক্স ওয়াই তল, তাহলে ওই খাতার উপর যদি তোমার যে ঘরের ছাদ তার দিকে একটা সরলরেখা, একটা লাঠিকে তুমি দাঁড় করিয়ে দাও ওই খাতাটার উপর, তাহলে ওটাই হবে তোমার জেড অক্ষ। তাহলে ওই বরাবর হতো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যদি তারটা ধনাত্মক আধানে আহিত থাকতো। আর ওই লাঠি বরাবরই একদম ঘরের নিচের দিকে হতো, মাটির দিকে হতো অভিমুখ তড়িৎ ক্ষেত্রের কোন পয়েন্ট হিসেবে? ধরো এরকম ভাবে আমি তারটাকে রেখেছি। তাহলে যদি এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে চাইতাম আমি, তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হতো এই বরাবর, জেড অক্ষ বরাবর উপরের দিকে। আর এইটা যদি পি পয়েন্ট হতো, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হতো জেড অক্ষ বরাবর নিচের দিকে। ঠিক আছে, তাহলে যদি তারটা পজিটিভ আধানে আহিত হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াতো, আর তারটা যদি নেগেটিভ আধানে আহিত হতো তার এর উল্টো হতো। এবার আমি তারটাকে এইরকম ভাবে রেখেছি, এবং এটা যদি পি পয়েন্ট হতো, তাহলে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এইরকম হতো, এই বরাবর বাইরের দিকে হতো। আর পি পয়েন্টে যদি এই দিকে হতো, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এই বরাবর হতো। ঠিক আছে, তাহলে আমি বলছি যে এইটা তার, এটা তার কেন্দ্র, এই কেন্দ্রের এরকম অক্ষ এঁকেছি আমি, এবং এই দূরত্বগুলোকে আমি আর দিয়ে বোঝাচ্ছি। তাহলে এবার তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কেমন হবে? শুধু জেড এর জায়গায় আর লিখে দিলেই হয়ে যাবে, জেড এর যে স্থানাঙ্ক সেই জেড এর জায়গায় আর লিখে দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে এবার যদি আমি একটা গ্রাফ দেখাতে চাই, যে গ্রাফে আমি কি বলতে চাইছি যে তড়িৎ ক্ষেত্র এই যে অক্ষ বরাবর দুদিকে আর এর সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেরকম একটা গ্রাফ আমি আঁকতে চাইছি, যে তড়িৎ ক্ষেত্রটা দূরত্বের সাথে সাথে, কেন্দ্র ও থেকে দূরত্বের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই বরাবর আমি দূরত্বকে বোঝাচ্ছি। তাহলে এইরকম যদি একটা গ্রাফ আমি আঁকি, সেই গ্রাফটা আমাদের দেখতে এরকমটা হবে, এরকমটা হবে, এই গ্রাফটা দেখতে আমাদের এরকমটা হবে। ঠিক আছে, গ্রাফটা দেখতে আমাদের এরকমটা হবে। ওকে, এই গ্রাফটা সুন্দর করে দেখবে, আমি তোমাদের যে নোটটা আমি তোমাদের দিচ্ছিলাম প্রথম থেকে, সেই নোটে কিন্তু এঁকে দেওয়া আছে। আমার নোট বা পিডিএফ এর যে পিডিএফটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভালো করে দেখতে পারো এই গ্রাফটার ছবি কি করে আঁকা আছে। আমি তোমাদের দেখিয়ে দিই আমার এখানে যে পিডিএফটা আছে, যেটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর, সেটাতে কেমন দেওয়া আছে গ্রাফটা, এরকমই দেওয়া আছে, দেখো আর একটু ভালো করে ওখানে তোমরা দেখতে পাবে। তাহলে দেখো সেটাকে আমি একটু এখান থেকে দেখিয়ে দিই। তাহলে দেখো, তাহলে দেখো এখানে আমি দেখিয়েছি সেই জিনিসটাকে, দেখো এরকমটা অ্যাকচুয়ালি গ্রাফটা হয়, এখানে সুন্দর করে আঁকা আছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের ছবিটাকে আঁকতে হবে। ঠিক আছে, দূরত্বের সাথে সাথে একটা একটা তারের, এক বৃত্তাকার তারের, সুষমভাবে আহিত বৃত্তাকার তারের কেন্দ্র থেকে অক্ষ বরাবর দূরত্বের সাথে সাথে ই কিভাবে পরিবর্তিত হয়, এটা তার লেখচিত্র। এই লেখচিত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই লেখচিত্রের এই অবস্থানটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই যে এই অবস্থানগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? এই অবস্থানগুলো দিয়ে বোঝানো হচ্ছে কোন অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান সর্বোচ্চ হচ্ছে এই বৃত্তাকার তারের অক্ষ বরাবর। এই অবস্থানগুলোতে দেখা যাচ্ছে, ই এর ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডের মান সর্বোচ্চ হচ্ছে। কোন অবস্থানে সর্বোচ্চ হচ্ছে সেই অবস্থানটাকে বলা হচ্ছে এখানে a/√2। এ হচ্ছে এইটার ব্যাসার্ধ, এই বৃত্তাকার তারটার ব্যাসার্ধকে বলছি আমরা এ।
তাহলে বৃত্তাকার তারটার ব্যাসার্ধ যদি a হয়, তাহলে a/√2 তে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সর্বোচ্চ হচ্ছে দুদিকেই, এই বাম দিকেও ডান দিকেও। তাহলে a/√2 তে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ডের মান কি হচ্ছে এখানে সর্বোচ্চ হচ্ছে। এর উপর কিন্তু কোয়েশ্চেন এসেছিল, এই যে WBJE এর পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। এই সেম এটা থেকে জিজ্ঞাসা করেছিল এরকম ভাবে যে এই বৃত্তাকার তারের ব্যাসার্ধ হচ্ছে a, এবং তোমাকে একটা অনুপাত বের করতে বলেছিল যে ইলেকট্রিক ফিল্ডের মান যেখানে সর্বোচ্চ হচ্ছে অক্ষ বরাবর যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সর্বোচ্চ হচ্ছে, যে স্থানাঙ্কে ইলেকট্রিক ফিল্ডের মান সর্বোচ্চ হচ্ছে এবং যে ব্যাসার্ধ, এই দুইয়ের অনুপাত কত, এরকম একটা জিনিস বের করতে বলেছে। অনুপাতটা কত হবে 1/√2। তোমার যদি এই গ্রাফের আইডিয়া না থাকে, তোমার যদি এই ব্যাপার সম্পর্কে আইডিয়া না থাকে, তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের জিনিসগুলোকে মনে করতে হবে, ঠিক আছে। একটু জটিল লাগছে প্রথম দিকে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় এখন ছোট ছোট করে আসে জিনিসগুলো, কিন্তু তুমি যদি শুধু মুখস্থ হতে থাকো কিছুই মনে থাকবে না তোমার, তোমাকে সময় নিয়ে এগুলো পড়তে হবে, বুঝতে হবে, তবেই ওই ছোট্ট একটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় আসবে তুমি তার আনসার করতে পারবে। তুমি যত এখানে সময় দেবে না, পরীক্ষার কোয়েশ্চেন তুমি যতই তাড়াতাড়ি করতে চাও হবে না কোয়েশ্চেন তাড়াতাড়ি। তুমি এই পড়াতে যত সময় দেবে, বোঝাতে যত টাইম দেবে, তোমার পরীক্ষার ওই কোয়েশ্চেন গুলো তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আমাদের হবে। ওকে, আচ্ছা, আমার নোটে আমি জেড এর জায়গায় প্রথম থেকে আর লিখে দিয়েছিলাম, এভাবে লিখলে হবে, সমস্যা নেই, ঠিক আছে। বুঝে নাও, এরকম ভাবে জিনিসগুলো আমরা এদিক ওদিক করে চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করে লিখে নিতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্রকে বের করতে পারি একটা বৃত্তাকার তারের জন্য। এবার এবার আমি এরকম একটা বৃত্তাকার অংশের জন্য একটা পয়েন্টে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বের করব। বৃত্তাকার একটা চাপ আছে তোমার কাছে, ঠিক আছে, সেই চাপে আধান সুষমভাবে বন্টিত হয়ে আছে। তার জন্য আমরা ওই চাপ, বৃত্তাকার চাপের যে কেন্দ্র, সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব, ঠিক আছে। তাহলে ইংরেজিতে বলা হয় এটাকে আর্ক বলা হয়, সার্কুলার আর্ক, ঠিক আছে। সেটার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করব, ঠিক আছে। তাই লেখো যে বৃত্তাকার তারের পুরো বৃত্তাকার তারটা নিয়ে, এখানে বৃত্তাকার তারের একটি অংশের জন্য তার কেন্দ্রে আমরা তড়িৎ ক্ষেত্রকে বের করব। তার কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাকে বের করব, আমরা কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বের করব, ঠিক আছে। বৃত্তাকার তারের একটি অংশের জন্য তার কেন্দ্রে আমরা তড়িৎ ক্ষেত্রকে বের করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে চাইছি, যে এরকম একটা সার্কুলার আর্ক আছে, আমার বৃত্তাকার তার আছে, এরকম সার্কুলার আর্ক, ঠিক আছে, সার্কুলার আর্ক আছে এখানে। ওকে, তাহলে এই সার্কুলার আর্কটার জন্য বৃত্তাকার চাপ আকৃতি এরকম একটা অংশের জন্য আমরা কি করব, এই তারটার কেন্দ্রে আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটাকে বের করব। এটা হচ্ছে আমার সেই বৃত্তাকার তারের কেন্দ্রটাকে, ঠিক আছে। এটাকে আমি ধরছি আমার এক্স অক্ষ, আর উপরে এই দিকটাকে বলছি আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্র ও তে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কত হবে, কোন দিকে হবে, সেটাকে আমরা বের করব, ঠিক আছে। তাহলে এটা বের করার জন্য আমি কি করছি, যে ওয়াই সাপেক্ষে এরকম একটা পয়েন্ট নিচ্ছি আমরা, এটাকে বলছি আমরা ফাই। এবার ওয়াই এর সাথে আমি অ্যাঙ্গেলটাকে দিচ্ছি, এবং এবং এই যে এই অংশটাকে বলছি আমরা ডি ফাই, এটাকে বলছি আমরা ডি ফাই। তাহলে এই পুরোটা কতর মধ্যে ভ্যারি করছে, এখানে এরকমটা হয়েছে আমাদের। তাহলে এটা যদি ফাই, এটা যদি ডি ফাই হয়, এবং পুরো কোণটা কতটুকু ভ্যারি করছে, এরকম এদিকে একটা অংশ গেছে, এদিকে পুরো একটা এরকমের অংশ আছে, ঠিক আছে। তাহলে এইটাকে বলছি আমরা থিটা, এই দিকটাকে বলছি ওয়াই এর বাম দিকের যে অ্যাঙ্গেল গুলো সেগুলোকে আমি বলছি মাইনাস থিটা, ডান দিকের অ্যাঙ্গেল গুলোকে বলছি প্লাস থিটা, ঠিক আছে। আর এটাকে বলছি ডি ফাই। তাহলে এটা যদি আমাদের ডি ফাই হতো, আর এই যে বৃত্তাকার অংশ, তার ব্যাসার্ধ যদি আমাদের এ হতো, বৃত্তাকার অংশের ব্যাসার্ধ যদি আমাদের এ হতো, তাহলে এইটুকু কত হতো আমাদের, এ ডি ফাই হতো, তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য কত হতো, এ ডি ফাই। তাহলে এই যে বৃত্তাকার মতো দেখতে বৃত্তাকার তারের একটা অংশ, এতে কি আছে, এবার আধান বন্টিত হয়ে আছে। তাহলে এই আধান যদি বন্টিত হয়ে থাকে, তাহলে ওই এ ডি ফাই অংশে কতটুকু আধান আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডিকিউ। সো ডিকিউ ইজ ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইনটু এ ডি ফাই হবে।
তাহলে এই পুরো এই বৃত্তাকার তারের এই অংশটার জন্য কেন্দ্র ওতে তড়িৎ ক্ষেত্র কত হবে? তাহলে এইটা আমাদের কি হবে, এই অংশটাতে যে আধান থাকবে সেটা হবে আমাদের সোর্স আধান, উৎস আধান। আর যে পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সেটা এখানে ও, ওতে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তার মানে আমরা সবসময় পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করছিলাম, এই পিটা এখন ও হয়ে গেল। তাহলে আমার এটা হবে টেস্ট পজিশন, যে পজিশনে আমাকে তড়িৎ ক্ষেত্রটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে লিখছিলাম, ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, যে 1/4πε এরকম করে লিখছিলাম। এখানে আধান রৈখিকভাবে বণ্টিত হয়ে আছে, তাহলে কিভাবে লিখবো, এভাবে ইন্টিগ্রেশন দিয়ে লিখবো কি, ল্যামডা এ ডি ফাই, তাহলে ল্যামডা ডিএল এর জায়গায় এবার কত হয়ে যাবে, ল্যামডা এ ডি ফাই বাই আর ড্যাশ কিউব। আর ড্যাশ বলতে কি বোঝাচ্ছিলাম, সোর্স থেকে টেস্টের দূরত্ব, সোর্স আর টেস্টের দূরত্ব কত এখানে, ব্যাসার্ধের সাথে সমান। তাহলে সেই দূরত্বটা কত এখানে, এ তার কিউব হবে, আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর হবে। আর ভেক্টর বলতে কাকে বোঝানো হয়, আর ভেক্টর বলতে টেস্টের অবস্থান ভেক্টরকে বোঝানো হয়। টেস্টের অবস্থান ভেক্টর এখানে কত, টেস্ট বলতে ওটাকেই বোঝানো হচ্ছে, আর ও এর অবস্থান ভেক্টর তো জিরো এখানে, তাহলে টেস্টের অবস্থান ভেক্টর কত, জিরো, মাইনাস কি হবে, সোর্সের অবস্থান ভেক্টর। সোর্সের অবস্থান ভেক্টর কত এখানে দেখো, সোর্স এখানে এই পজিশনটাকে সোর্স বলা হচ্ছে, ওটাকে ছোট্ট একটা পয়েন্ট ভাবো, ওটা অতটা বড় নেই, এখানে বোঝানোর জন্য দেখানোর জন্য আমরা এরকম বড় বড় করে আছি। তো ওটা যদি এরকম থাকে, এক্স ওয়াই তলে যদি থাকে, তাহলে সেটাকে আমি কি বলেছিলাম, যে একটা পয়েন্ট সেটা যদি ফাই কোণে থাকে, তাহলে সেই পয়েন্টের এক্স স্থানাঙ্ক কত হয়, আর কস ফাই হয়। এখানে আর এর জায়গায় এ হবে, ঠিক আছে, কারণ দূরত্বটা এখানে পয়েন্টের এ, তাহলে এ কস ফাই আই ক্যাপ প্লাস এ সাইন ফাই জে ক্যাপ, এইটা হবে স্থানাঙ্ক, যেটা আমি এর ওপরের যে ট্রিটমেন্টটা করেছিলাম সেটাও এইভাবেই করেছিলাম। তাহলে এই পয়েন্টটার এক্স স্থানাঙ্ক কত হবে, এ কস ফাই, আর ওয়াই স্থানাঙ্ক কত হবে, এ সাইন ফাই। তাহলে অবস্থান ভেক্টর কত হবে, এরকম হবে, এটা বিয়োগ হবে। এটা কার অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আমাদের সোর্সের অবস্থান ভেক্টর। তাহলে সোর্সের অবস্থান ভেক্টর যদি আমাদের এটা হয়, সেটা যদি বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে আমরা কত লিখবো, এ কস ফাই আই ক্যাপ মাইনাস এ সাইন ফাই, কি লিখবো, জে ক্যাপ লিখবো, আমরা জে ক্যাপ লিখবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলছি দাঁড়াও, তো মাইনাস থিটা থিটা এর ভেতরে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে ফাইটা এখানে ভ্যারি করবে মাইনাস থিটা থেকে প্লাস থিটা পর্যন্ত। একটা কথা এখানে দেখো, আমি এখানে ইচ্ছে করে তারটাকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, মানে তারের বাম দিকে যে অংশটা রেখেছি আমি, সেটা দেখো থিটা পরিমাণ রেখেছি, ডান দিকে যে অংশটা রেখেছি সেটাও আমি কিন্তু থিটা পরিমাণই রেখেছি। ঠিক আছে, কেন কেন কারণ এখানে একটা জায়গায় সুবিধা পাবো আমি, সেইটার জন্য আমি এইভাবে করেছি। ঠিক আছে, তার মানে ধরো তোমাকে যদি এরকম 50 ডিগ্রি বলে দিত, পুরো তারটা এরকম বৃত্তাকার এই অংশটা এরকম একটা চাপ, যেটা পুরোটা হচ্ছে 50 ডিগ্রি, তাকে আমি কি করতাম, এরকম 25 করে ভাঙতাম, এদিকে রাখতাম 25 ডিগ্রি, এদিকে রাখতাম 25 ডিগ্রি, এইভাবে করে আমি করতাম। ঠিক আছে, তাহলে এবার এইটার জন্য আমার তড়িৎ ক্ষেত্র কত বেরোবে দেখো এখানে, তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কত হবে এখানে, সো দেখো এখানে এ বাই এ কিউব, তাহলে কাটাকাটি হয়ে কত হবে, স্কয়ার হয়ে যাবে নিচে, তাহলে কত হবে, ল্যামডা বাই 4 পাই এপসাইলন, ল্যামডা বাই 4 পাই এপসাইলন, এখানে কত হবে, এ স্কয়ার হবে, সো 1/a স্কয়ার হয়ে গেল এখানে। তারপরে কত হবে এখানে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কত হবে, মাইনাস এ কস ফাই ডি ফাই, ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস থিটা থেকে প্লাস থিটা পর্যন্ত। আর এখানে কত হবে, মাইনাস এ, আচ্ছা এখানে একটা আই ক্যাপ হবে, হ্যাঁ এখানে একটা আই ক্যাপ হবে এখানে। আর এখানে কত আছে আমাদের, এ সাইন ফাই, ও সরি এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলেছি দেখো, সেটা হচ্ছে দেখো আমি যদি এক্স ওয়াই বরাবর রাখতাম, এইভাবে যদি থাকতো, এটা যদি আমাদের এক্স হতো, এটা যদি আমাদের ওয়াই হতো, পয়েন্টটা যদি আমাদের এখানে হতো, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের ফাই হতো, তাহলে পি এর এক্স স্থানাঙ্ক হতো এ আর কস ফাই, যদি এই দূরত্বটা আর হতো তাহলে এটা হতো আর কস ফাই, আর এটা হতো তোমার আর সাইন ফাই, আর সাইন ফাই। ঠিক আছে, কিন্তু এই ফাই অ্যাঙ্গেলটা তো আমি ওয়াই এর সাথে নিয়েছি, তাহলে এই যে পজিশন, সোর্স পজিশন যেটা, তার ওয়াই স্থানাঙ্ক হবে এখানে এ কস ফাই, আর এক্স স্থানাঙ্ক হবে এ সাইন ফাই। তার মানে ব্যাপারটাকে একটু এরকম ঘুরিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, জিনিসটা এরকম করে দিয়েছি অ্যাকচুয়ালি এখানে, যে যে আমার সোর্স পজিশন, সেই সোর্স পজিশনের এখন
ওয়াই এর সাথে ফাই অ্যাঙ্গেল করে আছে, এইটা হচ্ছে আমাদের ফাই, ঠিক আছে। আর এটাকে বলছি আমি এ, তাহলে এবার এইটা কত হয়ে যাবে আমাদের, এইটা হয়ে যাবে আমাদের এ কস ফাই, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে আমাদের এ সাইন ফাই, ঠিক আছে। তাহলে একটু ঘুরে যাবে এই আই, যেগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এইগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের কি হবে যে এ কস ফাই জে ক্যাপ হবে মাইনাস এ সাইন ফাই আই ক্যাপ হবে, একটু চেঞ্জ হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি আমি। তাহলে সেইভাবেই এটাকে আমরা লিখবো এখানে, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো এটাকে দেখো, যে এ কস ফাই জে ক্যাপ মাইনাস এ সাইন ফাই ডি ফাই আই ক্যাপ মাইনাস থিটা টু প্লাস থিটা, এরকমটা আমাদের আসবে এখানে, ঠিক আছে। তাহলে এবার এটা আমাদের করতে হবে। আগের দিনও আমি তোমাদের বলেছিলাম যে যদি একটা অযুগ্ম ফাংশন হয়, অযুগ্ম ফাংশনকে যদি মাইনাস থিটা থেকে প্লাস থিটার মধ্যে বা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে ইন্টিগ্রেশন করা হয়, তার রেজাল্ট হয় 0। তাহলে এই যে সাইন ফাই, এটা একটা অযুগ্ম ফাংশন, এর যদি তুমি মাইনাস থিটা থেকে প্লাস থিটার মধ্যে ইন্টিগ্রেশন করো, এটা তোমাকে 0 দেবে, ঠিক আছে। যদি তোমরা এটা নাও জানো তাও হবে, এখানে ঠিক বসিয়ে দাও, কারণ সাইন ফাই কস ফাই ইন্টিগ্রেশন অতটাও কঠিন নয়, ইজি ইন্টিগ্রেশন আছে, বসিয়ে দাও, বসিয়ে দিই আমরা করে। তাহলে কত হবে, এ সবার ভেতরে আছে, তাহলে এটাকে আমি বাইরে নিয়ে এসে এ স্কয়ারের সাথে কাটাকাটি করে এরকম করে দিলাম, ঠিক আছে। আর পুরো থেকে মাইনাস আমি কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এখানে কত যাবে, মাইনাস 1/a হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, কস ফাই ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন ফাই, তাহলে আমি এখানে দিয়ে দিলাম মাইনাস সাইন ফাই, ঠিক আছে। তাহলে এখানে হবে লিমিট দিতে হবে, তাহলে মাইনাস থিটা থেকে প্লাস থিটার মধ্যে আমি লিমিট দিলাম, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। আর এখানে কি হবে, যে সাইন ফাই ইন্টিগ্রেশন করলে হয় কস ফাই, তাহলে কস ফাই এর আমি বসিয়ে দিচ্ছি এখানে মাইনাস থিটা থেকে প্লাস থিটার মধ্যে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এরকমটা আমাদের দাঁড়াবে, ঠিক আছে। এবারে ক্যালকুলেশনটা করলে কি দাঁড়াবে, একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা পাবো, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো কি পাবো, ল্যামডা বাই 4 পাই এপসাইলন ইন্টু কি হবে মাইনাস 1/a ইন্টু কি হবে মাইনাস সাইন ফাই, এখানে কি হয়ে যাবে সাইন থিটা মাইনাস মাইনাস সাইন কি হবে, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, তার মানে ফাইয়ের এখানে একবার উপরের থিটাটাকে লিখবো, ফাইয়ের এখানে একবার নিচের মাইনাস থিটাটাকে লিখবো, তাহলে মাইনাস থিটা লিখলাম এখানে, ঠিক আছে, এরকমটা আমাদের হবে। আর কস ফাইয়ের এখানে যদি আমি কস থিটা লিখি, মাইনাস কস মাইনাস থিটা লিখি, তাহলে ওটা তোমার কেটে যাবে, কারণ কস অফ মাইনাস থিটা সমান কস থিটাই হয়, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়, তাহলে কস থিটা মাইনাস কস থিটা করলে 0 হয়ে যাবে, তাই ওটা লিখছি না, ঠিক আছে, ওটা কেটে যাবে আমাদের। তাহলে পড়ে থাকবে কত, এখানে একটা জে ক্যাপ হতো, যেটা আমি লিখতে ভুলে গেছি, এখানে জে ক্যাপ হতো, এখানে একটা আই ক্যাপ হতো, তাহলে এই আই ক্যাপ অংশটা 0 হয়ে যাচ্ছে, ওটা থাকছে না আর পরে আমাদের। তাহলে তাহলে বাকি যে রেজাল্টটা থাকলো সেটা আমি এখানে লিখবো এখানে, তাহলে কত হচ্ছে আমাদের দেখো, তাহলে এখানে আমাদের এরকমটা জে ক্যাপ হবে। তাহলে আমরা কি পেলাম রেজাল্ট হিসেবে, এখানে দেখো যে ল্যামডা বাই 4 পাই এপসাইলন ইনটু কি হবে আমাদের, তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, সো 1/a ইনটু কি হলো সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে কি হলো আরেকটা সাইন থিটা, তাহলে এরকমটা হলো আমাদের, ঠিক আছে, ওকে। তাহলে এরকমটা হলো, কিন্তু এখানে একটা আমাদের মাইনাস জে ক্যাপের ডিরেকশনে আসা উচিত ছিল আনসারটা আমার। তাহলে দেখো আমি কি কোথাও এখানে ভুল করেছি, দেখি এখানে একবার চেক করে, যে এখানে মাইনাস আমি কমন নিয়েছিলাম, কস ফাই ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন থিটা হয়, সরি এখানে একটু ভুল করেছি, দেখো কস ফাই ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি প্লাস সাইন থিটা হয়, ঠিক আছে, এখানে একটু আমার গন্ডগোল হয়ে গেছে, সো এখানে প্লাস সাইন থিটা হবে, ঠিক আছে। আর 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 বাকি সব ঠিকই আছে, ঠিক আছে, ওখানে একটু ভুল করে ফেলেছি আমি, সরি 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 ফর মাই মিস্টেক। সো এখানে সাইন থিটা হবে, তাহলে এখানে আমাদের একটা মাইনাস থেকেই যাবে, ওকে। তাহলে এরকমটা আমাদের হবে, তাহলে কত হবে আমাদের ল্যামডা বাই 4 পাই এপসাইলন ইনটু কি হবে আমাদের 1/a ইনটু 2 সাইন থিটা ইনটু কি হবে জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ অ্যাকচুয়ালি হবে মাইনাস জে ক্যাপ। তাহলে এটা আমাদের आंसर, যে কাটাকাটি করলে আমরা কি পাবো, देयरफॉर ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের ল্যামডা বাই 2 পাই এপসাইলন a ইনটু সাইন থিটা ইনটু জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ অ্যাকচুয়ালি হলো, মাইনাস জে ক্যাপ হলো অ্যাকচুয়ালি, তাহলে আমাদের কত হবে এখানে মাইনাস
সো এইটাই হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন। তোমাদের এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে এই রেজাল্টটা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট আমাদের। তাহলে এখান থেকে এই রেজাল্ট দিয়ে আমি কিছু কথা বলে আমাদের আজকের আলোচনা শেষ করছি। দেখো তাহলে দেখো এখানে আমি বলতে চাইলাম যে এরকম যদি আমাদের একটা অংশ হতো, এই পুরোটা যদি 60 ডিগ্রি হতো, এটা যদি কেন্দ্র হতো, এটা যদি আমাদের কেন্দ্র হতো এবং এই পুরোটা যদি 60 ডিগ্রি হতো, তাহলে আমি কি করতাম, এরকম 30 ডিগ্রিতে ভেঙে নিতাম। তাহলে এই ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হতো এই দিক বরাবর। যদি এই তারে ধনাত্মক আধান থাকতো, সুষমভাবে আহিত হয়ে সে ধনাত্মক আধানে আহিত থাকতো, তাহলে ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এরকম নিচের দিকে হতো। তাহলে তোমাকে যদি এরকম একটা তার বলে দেয়, এরকম একটা তার বলে দেয় যে এরকম ভাবে আছে তারটা, এরকম অঙ্ক এসেছে, নিটে এসেছে, জেই মেইনসে তো খুবই কমন, এগুলো খুবই আসে, ঠিক আছে? তাহলে দেখো এরকম ভাবে একটা তারে আধান এরকম ভাবে বন্টিত হয়ে আছে, তোমাকে যদি বলে ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তুমি কি করবে? এই পুরো যে বৃত্তাকার অংশটা আছে, সেই বৃত্তাকার অংশের মাঝখান খুঁজবে, যে মধ্যখানের অ্যাঙ্গেল কত, পুরোটা 90 ডিগ্রি, তাহলে মিডিলের অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। তাহলে এরকম মাঝ বরাবর একটা লাইন মনে মনে টানবে। এবার এই লাইন বরাবর এই যে পয়েন্টে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বের করতে বলবে তোমাদের, সেই বরাবর তুমি অপোজিটে চলে যাবে, এই চার্জ থেকে দূরের দিকে সরে যাবে। এই বরাবর হবে তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, এই বরাবর হবে তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ও পয়েন্টে। আর যদি এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে থাকতো, ধরো এরকম হতো আমাদের ব্যাপারটা যে এইটা আমাদের ঋণাত্মক আধানে আহিত আছে, এই পুরো জায়গাটা আমাদের ঋণাত্মক আধানে আহিত, তাহলে ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? ও পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হতো এই এই যে মিডিল বরাবর যে লাইনটা আমি টানলাম, সেই বরাবর হতো, সেই বরাবর, এই দিক বরাবর হতো। কেন হতো? কারণ তড়িৎ ক্ষেত্র বের করা মানেই কি, আমি বলেছিলাম যে +1 কুলম্বের উপর বল দেখতে হবে। +1 কুলম্বের উপর এই উপরের প্লাস চার্জ গুলো কোন দিকে বল দেবে? ওদেরকে তো +1 কুলম্বকে তো ওরা বিকর্ষণ করবে, তার জন্য তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই দিক বরাবর। কিন্তু এখানে এই মাইনাস চার্জ গুলো তো এই +1 কুলম্বকে আকর্ষণ করবে, তাই এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই দিক বরাবর, এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই দিক বরাবর, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যে একটু জটিল লাগছে আমাদের ক্যালকুলেশন, সেটা থেকে এরকম সিম্পলিফাইড রেজাল্টই কিন্তু আসতে পারি, ঠিক আছে? তাহলে একটু সময় লাগবে এগুলোকে গ্রাস্প করতে, তোমাদের এগুলো সম্পর্কে পুরোপুরি তোমাদের ফ্লুয়েন্ট হতে একটু সময় লাগবে, ঠিক আছে? কিন্তু একটু প্র্যাকটিস করে যেতে হবে, ট্রাই করতে হবে, একটু সময় নিয়ে ট্রাই করতে হবে, তাহলে দেখবে চলে আসবে আস্তে আস্তে করে, ঠিক আছে? একটু চেষ্টা করবে তোমরা। তাহলে আমি এভাবে 4টে সংস্থার ক্ষেত্রে টোটাল তোমাদের তড়িৎ ক্ষেত্র বের করে দেখালাম, ঠিক আছে? এগুলোই এনাফ তোমাদের লেভেলে, তোমাদের যতটা সিলেবাসে আছে তার জন্য এটুকুই যথেষ্ট। এই যতগুলো রেজাল্ট আমি বললাম, এগুলো মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা ভালো করে পড়বে, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা।